আম্মা আমার বিয়ে ঠিক করেছে রিহান ভাই। সামনে শ্যাওলা রঙের জিপ গাড়িটার সাথে হেলান দিয়ে দাঁড়ানো সুদর্শন পুরুষটা নিজের হাতে থাকা আদো খাওয়া সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নিয়ে চোখ তুলে সামনে সাদা কলেজ ড্রেস গায়ে সুন্দরী রমণী মীরার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। মীরার বুকের ভেতর তৎক্ষণাৎ ঝড় উঠল, সাথে সাথে মাথা নিচু করে নিল। অনেক সাহস সঞ্চয় করে কথাখানা তো বলে দিল, কিন্তু এখন কি হবে, কি বলবে? রিহান ভাই থাপ্পড় লাগাবে? মিনিট খানেক সময় পেরোনোর পরও যখন কোনো রকম কথা সামনে দাঁড়ানো পুরুষটা বলল না, মীরা তখন ভয়ে ভয়ে আবার মাথা উঁচু করলো। সামান্য মাথা উঁচু করে পুরুষটার মুখের দিকে তাকিয়ে দেখল রিহান ওর দিকে তাকিয়ে আছে। দৃষ্টি তার একদম শান্ত। গম্ভীর মানুষটার শান্ত দৃষ্টি মীরার মস্তিষ্কে ভারী চিন্তার প্রভাব ফেলল। মীরাকে তাকাতে দেখে রিহান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, বয়স কত তোর? অতি নরম কোমল স্বর, অথচ মীরার মনে হলো কত গম্ভীর। ভয়ে বুক ধুকপুক করলো মেয়েটার। কেন জানি শুধু এই মানুষটার সামনে এলে কথা বলতে পারে না, ভয়ে গলা বারবার শুকিয়ে আসে। সারাদিন তো মুখে খই ফোটে, শুধু এই গম্ভীর মানুষটার সামনে এলে সব কথা হারিয়ে যায়। মীরার ভাবনার মাঝে রিহান আবার জিজ্ঞেস করলো, বলছিস না কেন? কথা বল। চাপা ধমক। মীরার রুহু কেঁপে ওঠে, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে দিল, 18 বছর হতে 3 মাস 3 দিন বাকি। রিহানের গম্ভীর মুখের আদল পরিবর্তন হলো মুহূর্তেই। গম্ভীর মুখখানায় চমৎকার হাসি ফোটে। মীরার মুহূর্তেই স্থানকাল সব ভুলে গেল, মুগ্ধ হয়ে পুরুষটার মুখের দিকে তাকিয়ে থাকে। বহুদিন পর মানুষটা গ্রামে এসেছে। অনেক দিন পর এমন সামনাসামনি দাঁড়িয়ে পুরুষটাকে দেখার সৌভাগ্য হয়েছে মীরার। গ্রামের সবচেয়ে সুনামধন্য পরিবার হচ্ছে শেখ পরিবার। যেমন তাদের ক্ষমতা, তেমন তাদের নামডাক। এককালে রিহানের দাদা রমজান শেখ গ্রামের চেয়ারম্যান ছিল, যদিও এখন তাদের পরিবারের কোনো সদস্য রাজনীতিতে যুক্ত নয়। তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, সেটা এখন তার বাবা চাচা চালাচ্ছে। গ্রামে তাদের তারপরও আলাদা একটা দাপট রয়েছে, তার কারণও অবশ্য রয়েছে। গ্রামে কেউ তাদের পরিবারের রাজনীতি না করলেও রিহানের মামা আতিক চৌধুরী ঢাকার স্থানীয়, সেখানের কোনো এক এলাকার মেয়েও তিনি। রিহান ভাই সেখানে থাকে, মামা সব কিছু উনি দেখে। আতিক চৌধুরীর ডান হাত বলা চলে। প্রায়শই রিহান ভাই ঢাকা থাকে, গ্রামে খুব কম আসে, আবার কখনো কখনো হুটহাট চলে আসে। এই তো আজ 3 মাস পর এসেছে। মীরার ভালো লাগে পুরুষটাকে, এক পলক দেখার জন্য চাতক পাখির নাই অপেক্ষা করে থাকে, কিন্তু মানুষটার সামনে দাঁড়িয়ে কখনো কিছু বলার সাহস পায় না। তার অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। মীরা রিহানের ফুপুমনির মেয়ে। রিহান আর মীরাদের বাড়ি খুব বেশি দূরে নয়। সম্পর্ক থাকলেও মানুষগুলো তাদের মধ্যে যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলে। এর কারণ মীরার বাবা মীরার মাকে ভালোবেসে বিয়ে করেছিল। মীরা বিশেষ কিছু জানে না, তবে দাদি মাঝে মধ্যে একটু আধটু বলে, কিন্তু পুরোটা কখনো বলে না। মীরার মা সেই সুযোগ মীরার দাদিকে দেয় না। মীরার মন খারাপ হয়, দীর্ঘশ্বাস ছাড়ে। মীরা মাথা নিচু করে কথাগুলো ভাবছিল। রিয়ান হঠাৎ বলে উঠল, আজ বাড়ি গিয়ে তোর মাকে বলবি রিহান ভাই বলেছে আমার বিয়ের বয়স হয়নি এখনো। রিয়ানের কথাই প্রথমে হক চকালেও পর মুহূর্তেই ভাবুক হয় মীরা। চিন্তার ভাঁজ পড়ে কপালে মেয়েটার। অকপট বলল, কিন্তু রিহান ভাই আমাদের পাশের বাড়ির চম্পা তো আমার সমান, ওর তো বিয়ে হয়েছে, একটা বাচ্চাও আছে। মীরার বোকাশোকা কথা শুনে রিহান দাঁতে দাঁত চেপে পড়ল। তোর বিয়ে করার শখ প্রচুর, একটা দেব না কানের গোড়ায়? মীরা পুরো কথা না শুনে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। রিয়ান ভাই নিশ্চিত বুঝে গিয়েছে বিয়ের কথাটা মীরা মিথ্যা বলেছে। মীরাকে দৌড়ে চলে যেতে দেখে রিয়ান ভ্যাবাচাকা খেলো, তবে কি ভেবে ফোঁস করে শ্বাস ছাড়ে। মাথার পেছনে এক হাত রেখে আরেক হাত কোমরে রাখে। কিছু সময় দাঁড়িয়ে থেকে জিপ গাড়িটাই বসলো। চিটে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসতেই পেছনের সিট থেকে খোঁচা মারল কাজল। ওর সাথে সাথে ইফাতও খোঁচা মেরে দুজনে একসাথে উঠল।
কি মাম্মা বুকে চলে? রিহান চোখ বন্ধ করে রেখে দাঁত কটমট করলো। গম্ভীর স্বরে চাপা ধমক দিয়ে বলল, আর একটা কথা বললে দুটোকে লাথি মেরে জিপ থেকে ফেলে দেব। কাজল ইফাত দুজনে মুখে আঙ্গুল দিয়ে বসলো। রিহান চোখ বন্ধ করে বসে রইল। কত সময় কাটলো জানেনি। কাজল ফিসফিস করে ইফাতকে কিছু বলতে যাচ্ছিল, এর মধ্যেই হঠাৎ গম্ভীর কণ্ঠে রিহান বলল, সিগারেট দে। কাজল দ্রুত পেছনের চিট থেকে রিহানের ঠোঁটে সিগারেট রাখলো। ইফাত অন্য পাশ থেকে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। সিগারেটের মাথায় ঘটনা এত দ্রুত ঘটল, রিহান কিছু বুঝে উঠতে পারে না। বিষয়টা মস্তিষ্কের কাছে সচল হতেই রিহান খেপে উঠল। দাঁত কটমট করে বলল, আমার হাত আছে। সরি ভাই। তুই রেগে আছিস তাই ভাবলা। কাজল তড়িঘড়ি করে বলতে লাগলো। রিহান পুরো কথা না শুনে সিগারেট ফেলে দিল দূরে। জিপ গাড়ি স্টার্ট করতে করতে বলল, আমি তোদের বলেছি আমি রেগে আছি। কাজল আর কিছু বলার সাহস পায় না। ইফাত চুপ করে বসে আছে। দুজনে জানে এখন কিছু বলা মানে নিজেদের বিপদ নিজেরাই হাতে পায়ে ধরে টেনে আনা। মীরার বাবা মুনতাসির ছিল মধ্যবিত্ত পরিবারের একমাত্র সন্তান। সেই তুলনায় মীরার মা রোকেয়া ছিলেন জমিদারের মেয়ে। দুজনের ভালোবাসা মেনে নেয়নি কেউ। সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর দুজনকে শাসনও হয়। একটা সময় মীরার মাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখা হয়। বিয়ের সব আয়োজন শেষ। বিয়ের দিন রোকেয়া বেগম পালিয়ে আসে। অতঃপর দুজনে বিয়ে করে। এরপর বছর দুজন এর কোনো খোঁজ ছিল না। কিন্তু হঠাৎ একদিন তারা ফিরে আসে। তখন আর রমজান শেখ আর কিছু করার সুযোগ ছিল না। তখন তাদের গোলজোড়ে চলে এসেছিল মীরা। তারপরও কোনো যোগাযোগ ছিল না দুই পরিবারের মাঝে। রমজান শেখ কষ্ট পেয়েছিল অনেক। দুই ছেলে আর এই একমাত্র মেয়ে। মেয়েকে তিনি অনেক ভালোবাসত। মেয়ের দেওয়া আঘাত তিনি মেনে নিতে পারেনি। মেয়েকে মৃত বলে ঘোষণা করেছিল। সেদিনের পর থেকে সময় চলতে থাকে এভাবে। কিন্তু মীরার যখন 6 বছর বয়স, মীরার বাবা তখন মারা যায়। মীরার বাবা একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত। রোজ গ্রাম থেকে তিনি যাতায়াত করতেন। একদিন সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বুকের ব্যথা জানালো। তারপর রাত গভীর হওয়ার আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘরে তখন মীরার দাদা দাদি আর মীরার মা। খবরটা খুব দ্রুত গ্রামে ছড়িয়ে পড়ে। শেখ বাড়ি থেকে সেদিন সব রাগ অভিমান সরিয়ে রমজান শেখ আসে। এতে কোনো লাভ হয়নি। রোকেয়া বেগম বাবার সাথে কথা বলেও কখনো শেখ বাড়িতে যাননি। যত বড় অনুষ্ঠান উৎসবই হোক না কেন, স্বামী বেঁচে থাকতে যেখানে ওনার স্বামী নিয়ে যাওয়ার সৌভাগ্য হয়নি, সেখানে তিনি স্বামীর অনুপস্থিতিতে যেতে চান না। রমজান শেখ মেয়ের অভিমান বুঝতে পারে, কিন্তু এখন আফসোস আর দীর্ঘশ্বাস ছাড়া কোনো কিছু করেনি। মীরা লম্বা চুলের বিনুনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে প্রবেশ করলো। একতলা এই বাড়িটা মীরার বাবা তৈরি করেছে। বিশাল বড় নয়, তবে শান্তি পাওয়া যায় এখানে। উঠোনের এক সাইডে গোসলখানা। যদিও বাড়ির ভেতরে সুন্দর একটা বাথরুম রয়েছে, কিন্তু গ্রামে যেন এটা একটা রীতি বলা চলে। বাড়ির ভেতরে সব থাকার পরও বাহিরে একটা গোসলখানা আর রান্নাঘর থাকবেই। গোসলখানার সাথে একটা রান্নাঘর। তার সামনে মীরার দাদির মাটির চুলা বানিয়ে দিয়েছে। মীরার মা বৃষ্টি না থাকলে বেশিরভাগ সময় এখানে রান্না করে। এই যে আজও রান্না করছে। মীরা লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে গেল। পেছন থেকে গলা জড়িয়ে ধরে। রোকেয়া মেয়ের ছোঁয়া পেয়ে মুচকি হাসল। মীরা আহ্লাদে স্বরে ডাকলো, আম্মা। মেয়ের মুখে এই একটা ডাক ওনার বুকের ভেতর সব আগুন নিভিয়ে দেয়। সব কষ্ট মেয়ের মুখের দিকে তাকালে ভুলে যায়। মীরা মায়ের থেকে জবাব না পেয়ে নিচ থেকে বলতে লাগলো, আম্মা জানো রিহান ভাই গ্রামে এসেছে, আজ আমার সাথে দেখা হয়েছে। রোকেয়া মেয়ের হাত গলা থেকে ছাড়িয়ে নিল। নিজের মেয়ের দিকে ফিরে বসে। মুখটা মুহূর্তেই মাঝে আধার হয়ে গেল। গম্ভীর স্বরে বলে উঠল, কতবার বলেছি ওই বাড়ির কারোর সাথে কথা বলবে না। মীরার হঠাৎ মনে হলো খুশির ঠেলায় মাকে সত্যি কথা বলে দেওয়া ঠিক হয়নি। শেখ বাড়ি নিয়ে তো কিছু বলেই মা রাগ করে। মীরা মিথ্যা খুব একটা বলতে পারে না, কিন্তু আজ যেন মিথ্যা বলতে হচ্ছে সবখানে বেশি। বলে না,
তুমি একটা মিথ্যা বলে সেই মিথ্যা ঢাকতে হাজারটা মিথ্যা তোমার মুখ দিয়ে আপনা আপনি চলে আসবে। মীরা আমতা আমতা করে বলে। কথা বলিনি একটু। মীরার পুরো কথা শুনল না রোকেয়া বেগম। রান্নার জন্য চিকন চিকন লাকড়ি এনে রেখেছিল চুলার কাছে। সেখান থেকে একটা চিকন ডাল নিয়ে মীরার গায়ে এলো পাথারি কয়েকটা লাগিয়ে দিল। মীরা আশঙ্কিক আক্রমণে কিছু বুঝে উঠতে পারে না। শরীরে চিনচিন ব্যথায় দিক বেদিক ভুলে নিচে বসে পড়ে কান্না করতে করতে। বাইরে হইচই শব্দ। মীরার দাদি কমলা বেগম ছুটে আসে। ছেলের বইয়ের কাণ্ড দেখে হতবাক তিনি। দৌড়ে এসে নাতনিকে জড়িয়ে ধরে। ঘেমে নিয়ে একাকার অবস্থা মেয়েটার। শরীরে বিভিন্ন অংশ লাল হয়ে ফুলে গিয়েছে। সুন্দর শরীরে যা খুব ভয়ঙ্করভাবে ফুটে উঠেছে। শাশুড়িকে দেখে রোকেয়া হাত থেকে লাকির ফেলে দিল। কমলা বেগম রাগী চোখে তাকিয়ে ছেলের বইয়ের দিকে তেজি কণ্ঠে বলে উঠল, কি কারণে তুমি মাইয়া ডারে মারছো আমি জানবার চাই না, শুধু কইয়া দিলাম কামটা তুমি ভালো করো নাই বউ। কমলা বেগম কথাগুলো বলতে বলতে মীরার মুখে হাত বুলায়। একমাত্র ছেলের শেষ চিহ্ন এটা। খুব আদরের শখের নাতনি। তিনি নিজেও কাঁদতে লাগলো। মীরা হেসকি তুলে কাঁদছে। রোকেয়া বেগম কঠিন স্বরে বলল, বেশ করেছি মেরেছি। ওকে বলে দিন আম্মা, শেখ বাড়ির আর কারোর সাথে কথা বললে এর চেয়েও খারাপ হবে ওর সাথে। সন্ধ্যায় মীরার শরীর কাঁপিয়ে জ্বর এলো। ভয় পেল রোকেয়া। মেয়ের শরীরে হাত দিয়ে চমকে উঠল। কমলা বেগম নাতনির গায়ে কাঁথা দিয়ে ঢেকে রেখেছে। মীরা জ্বরের ঘরে কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। পাশের বাড়ির শাহনাজের মা এসে মীরার অবস্থা থেকে মীরার মাকে উপজেলার হসপিটালে নিয়ে যেতে পরামর্শ দিল। কমলা বেগম নাতনির জন্য কেঁদে কুটে চোখ ফুলিয়ে ফেলেছেন। মীরার মা শাশুড়িকে জিজ্ঞেস করতেই কমলা বেগম বলল, যা করবার তাড়াতাড়ি করো বউ, আমার বুবু কষ্ট পাইতাছে। রোকেয়া শাশুড়িকে মীরার পাশে বসতে বলে শাহনাজের মাকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে গাড়ি আনতে। এখান থেকে 5 মিনিট গেলে একটা মোড় আছে। সেখানে চায়ের দোকান, মুদি দোকান আছে। মানুষের আনাগোনা বেশি, গাড়িও থাকে মাঝে মধ্যে, তাই সেদিকে গেল। মোড়ে যেতেই প্রথমে নজরে আসে চিরপরিচিত সেই জিপ গাড়িটা। পাশের দোকানে তাকিয়ে দেখল চায়ের দোকানে সামনে দাঁড়িয়ে আছে রিহান। অল্প স্বল্প ঠান্ডা বাহিরে, গায়ে তার কালো একটা জ্যাকেট। তার ভেতর কি আছে সেটা বোঝা যাচ্ছে না, তবে এক নজর দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর কাজল, ইফাত দুজনে চায়ের দোকানের সামনে বেঞ্চিতে বসে আছে। হাতে 3 জনেরই চায়ের কাপ। রিহান প্রথমে রোকেয়া বেগমকে খেয়াল করেনি। কাজল খোঁচা মারতে রিহান ঘাড় ঘুরিয়ে দেখল। অবাক হলো এত রাতে ফুপিকে এখানে দেখে। কি হয়েছে, কি কারণে এখানে এসেছে বুঝতে পারে না। চিন্তিত মুখের ইফাদের দিকে তাকিয়ে কিছু ইশারা করতে ইফাত চায়ের কাপ রেখে রোকেয়া বেগমের কাছে গেল। ইফাত গিয়ে রোকেয়া বেগমকে সালাম দিল। রোকেয়া সালামের জবাব দিল তাড়াহুড়ো সহিতে। ইফাত চিন্তিত কণ্ঠে জানতে চাইল, চাচি এত রাতে কিছু প্রয়োজন? রোকেয়া ইতস্তত বোধ করলেন। কথাটা এখন তখন যে কোনো সময় রিহানের কাছে পৌঁছাবেই। মীরাকে তিনি মেরেছে, আর সেটার জন্য মীরার জ্বর হয়েছে। শুনলে রিহান নিশ্চয়ই ওনার সাথে এক দফা চোখে চোখে যুদ্ধ করতে ছাড়বে না। ছেলেটা আমতা আমতা করে বলে, আসলে হয়েছে কি, একটা গাড়ি দেখতে এসেছিলাম। গাড়ি? ওই মীরার একটু জ্বর এসছে, হসপিটাল নিত। ওই তো একটা গাড়ি। রোকেয়া বেগম সম্পূর্ণ কথা শেষ করার আগেই একটা গাড়ি দেখে সেটার দিকে এগিয়ে যেতে যেতে বলল। শাহনাজের মাও গেল। ইফাত তৎক্ষণাৎ এক দৌড়ে দোকানে গেল। হাঁপাতে হাঁপাতে শুধু বলল, রিহান, মীরার জ্বর হয়েছে। রিহান মুহূর্তের মাঝেই হাতের কাপ ছুঁড়ে ফেলে দিল। সে কিছুটা হলো আন্দাজ করেছিল মীরা নয়তো দাদি অসুস্থ, কিন্তু মীরার জ্বর কথাটা যেন কানে বারবার ঝংকার তুলছে। অধর কাঁপছে পুরুষটার। কোনো রকম দৌড় লাগালো উল্টো দিকে। ধূপধাপ শব্দে রোকেয়া বেগম এদিকে তাকালো। রিহানকে দৌড়ে নিজেদের বাড়ির দিকে যেতে দেখে ইফাদের দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো। কৃত্রিম আলোয় ইফাত মুখে হাত দিয়ে কাজলকে উদ্দেশ্য করে বলল, এই কাজল চল চল। ওরা দুজন গাড়িতে বসলো। কাজল গাড়ি স্টার্ট করলো। রোকেয়া বেগম আর শাহনাজের মা দ্রুত পায়ে হাঁটছে। গাড়ি পায়নি তারা। ড্রাইভার রাজি হয়নি।
সারাদিন রোডে ছিল ড্রাইভার, তাই এখন সোজা বাড়ি যাবে। রোকেয়া বেগম অন্যদিকে যাচ্ছিল, তবে রিহানকে নিজের বাড়ির দিকে যেতে দেখে আর সেদিকে গেল না। কমলা বেগম মীরার মাথায় জলপটি দিচ্ছে, গায়ের কাপড় দিয়ে আবার একটু পরপর নিজের চোখের নাকের পানি এসে বিরক্ত করে সেটা দিয়ে কাম সারছেন। বাড়ির গেট বন্ধ আছে। মীরা কমলা বেগমের রুমে আছে বর্তমানে, যদিও মীরার ঘুমানোর কোনো নির্দিষ্ট স্থান নেই। নিজের এক্সট্রা রুম থাকা সত্ত্বেও দাদি কিংবা মায়ের সাথে থাকে বেশিরভাগ সময়। কমলা বেগমের রুমের জানালার গ্রিল নেই, তিনি লাগাতে বারণ করেছিল। এখান দিয়েই দক্ষিণা বাতাস আছে, ওনার ভালো লাগে এখানে মোটা দেওয়ালটায় বসে বাতাস খেতে। পর্দা আছে, এদিকে তেমন মানুষের চলাচল নেই। বাড়ির পেছন দিকে জানালার কপাট আটকাতে বলেছি তিনি। নাতনির শোকে অল্প স্বল্প বাতাসে পর্দা তুলছে। মীরা লাগাতার বিড়বিড় করে কিছু বলছে। কমলা বেগম নাতনির গায়ে হাত ঠেকে বসে আছে। হঠাৎ গেটে ঠাস ঠুস শব্দ করে খুলে ধরপড়িয়ে কেউ রুমে এসে প্রবেশ করলো। ঘটনা এত দ্রুত ঘটল, কমলা বেগম কিছু বুঝে ওঠার আগে লম্বা তাগড়া বলিষ্ঠ এক পুরুষ কক্ষে দেখে চমকে উঠল। চোখে তিনি কিছুটা আবছে দেখেন। বয়স হয়েছে, তবে পুরুষটা কাছে এসে ওনার পাশে দাঁড়াতেই ওনার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, রিহান দাদুভাই। রিহান কমলা বেগমের দিকে তাকানোর সময় পায় না, কিংবা এখন সেটা জরুরি না, তাই জিজ্ঞেস করলো, কখন থেকে জ্বর? বলতে বলতে মীরাকে কোলে তুলে নিল। কমলা বেগম বুঝতে একটু বেগ পেতে হয়, তবে বাহিরে গাড়ির শব্দে তিনি বুঝতে পারে রিহান খবর পেয়ে গিয়েছে আর হসপিটালে নিয়ে যেতে এসেছে মীরাকে। কমলা বেগম উত্তর দেয় না। কি বলবে? মিথ্যা, সেটা তো কিছুক্ষণের মধ্যেই রিহান ধরে ফেলবে। মেয়েটার গায়ে যে মারের দাগ স্পষ্ট, তাই চুপ রইল। পেছন পেছন দৌড়ে এলো। রিহান গাড়িতে পেছনে মীরাকে কোলে নিয়ে বসলো। কাজল গাড়ি স্টার্ট দিল। মীরা ততক্ষণে জ্ঞান হারিয়েছে। শরীর আস্তে আস্তে শীতল হচ্ছে। রিয়ান মীরাকে নিজের কাঁধের উপর রেখে গায়ের জ্যাকেট খুলে মীরার গায়ের উপর রাখে। হসপিটাল পৌঁছে রিহান মীরাকে কোলে তুলে নিল। আবার সিঁড়ি বেয়ে দোতলায় গেল। হসপিটালের প্রায় সব কর্মচারী দৌড়াদৌড়ি করে, যেভাবে পারে সাহায্য করলো। কেবিন নেই, বাহিরের একটা স্ট্রেচারে শোয়ালো। একজন নার্স মীরার জ্বর চেক করলো, 104 জ্বর। পুরো শরীর মায়ের দাগ দেখে রিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। রিয়ান কটমট করে তাকালো। নার্স কি ভাবছে? রিয়ান মীরাকে মেরেছে? রিয়ান হয়তো বুঝতে পারে, তাই দাঁতে দাঁত চেপে বলে উঠল, ও আমার ফুপিমনির মেয়ে। কিন্তু এইভাবে কে মেরেছে ওকে? নার্স কৌতূহল নিয়ে প্রশ্ন করে। রিহান বিরক্ত হয়। আগে কখনো দেখেনি নার্সকে, হয়তো নতুন, তাই কথাটা একটু বেশি বলছে। রিহান বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে বলে উঠল, আপনার জানতে হবে না? ডক্টর নেই আজ? আছে একজন মেডিসিন বিশেষজ্ঞ, চলে আসবে, খবর পাঠানো হয়েছে। ডক্টর এলো। সব চেক করে বারবার রিহানের দিকে তাকালো। কিছু বলার সাহস পেল না। মীরাকে স্যালাইন দিতে হয়েছে। শরীরে ব্যথা থেকে জ্বর এসেছে। ব্যথার ইনজেকশন দিয়ে তিনি কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে জানিয়ে গিয়েছে আজ পেশেন্টের জ্ঞান আর ফিরবে না। ইনজেকশনে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। মীরার মা সেই তখন থেকে বাহিরে বসে আছে। একমাত্র মেয়ে, ভালোবাসার মানুষটার অংশ, শেষ চিহ্ন। মেয়েকে রাগের প্রভাবে মারল। রাগ পড়তেই একটু শান্তি পায়নি। কষ্টে বুক চৌচির হয়ে আছে। দীর্ঘশ্বাস ছাড়ে। কি করবে? অভিমান যে বড্ড খারাপ। বাবার উপর যে বড্ড অভিমান ওনার সেই 19 বছর আগে থেকে। বাবা মা কেন সন্তানের ভালোবাসা, পছন্দ, ভালো লাগা মেনে নিতে পারে না? তারা নিজেদের জেদ, অহংকার কেন সবসময় প্রাধান্য দেয়? কেন গুরুত্ব দেয় না সন্তানের চাওয়া? তাদের মানসিক শান্তির কথা কেন তারা ভাবে না? শুধু কি টাকা পয়সা, সুখ, মানসিক শান্তি থাকে? না, শান্তি তখন লাগে যখন মানসিক শান্তি দেওয়ার মতো একটা মানুষ থাকে। অর্থ সম্পদের চেয়ে ভালোবাসা থাকা জরুরি। যার মুখ দেখলে শত ক্লান্তির পরও নিজের পরিশ্রম, সারাদিনের কষ্ট মুহূর্তেই গায়েব হয়ে যায়। যাকে দেখলে মনে হয় তার জন্য আমি সব করতে পারবো।
কিন্তু রমজান শেখ তো এসব ভাবিনি। মেয়েকে বড় ঘরে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। মেয়ের সুখ কোথায়, কার সাথে মেয়ে সুখী হবে সেসব ভাবিনি। জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। সেখান থেকে বাবার উপর অভিমান শুরু হয়েছে রোকেয়ার, যা আজও চলমান। যদিও তিনি মাঝে বিরতি নিয়েছিল, কিন্তু রমজান শেখ তখনও নিজের অহংকার দাম্ভিকতা নিয়ে থেকেছে। যতক্ষণ তিনি বুঝতে পারল ততক্ষণে আর কিছুই করার সময় ছিল না। রোকেয়া মানে সে ভুল করেছে। সন্তান ভুল করলে বাবা মা সেটা শুধরে দেয়। ভুল করলে ক্ষমা করা যায়। তাহলে তার বাবা কেন ভুলটা ক্ষমা করতে পারল না? কেন তার স্বামী জীবিত থাকতে তাদের মেনে নিল না? মানল তো, কিন্তু আগে কেন মেনে নিল না? রোকের কথাগুলো ভাবতে ভাবতে এতটা অন্যমনস্ক ছিল যে পাশে কেউ উপস্থিতি আছে সেটাও টের পেল না। রিহান গম্ভীর, চোখগুলো লাল, সামনের দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো, কেন মেরেছ ওকে? রোকেয়া চমকে উঠে পাশে তাকিয়ে রিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেল। ফের দৃষ্টি সরিয়ে সামনের দেওয়ালে তাকিয়ে রইল। রিহান জানে তার ফুপিমণি কিছু বলবে না, তাই নিজ থেকেই আবার বলে উঠল, আমার জন্য মেরেছ? আমি চলে যাব কাল সকালে। মেয়েকে সামলে রেখো। দ্বিতীয়বার ও স্বেচ্ছায় আমার সামনে এলে তোমায় কিন্তু আর ওর শরীরে আঘাত করার সুযোগ দেব না। শাহনাজ আপা, রিহান ভাই আসেনি? শাহনাজ মীরার ওষুধ আর প্রয়োজনীয় সব একটা পলিথিন ব্যাগে নিচ্ছে। ব্রেডের প্যাকেটটা হাতে নিয়ে মীরার দিকে ফিরে তাকলো। মেয়েটার শরীর জ্বরে একদিনে কি অবস্থা হয়েছে। ঠোঁটগুলো শুকিয়ে আছে, চুলগুলো এলোমেলো, মুখটা কেমন মলিন দেখাচ্ছে। শাহনাজ এবার অনার্স ফার্স্ট ইয়ারে, মীরার বছর 2 বড়। শাহনাজের মা আর মীরার মায়ের মাঝে খুব ভালো বন্ডিং। কাল রাতে শাহনাজ মীরার দাদির সাথে ছিল, আর শাহনাজের মা ছিল রোকেয়ার সাথে। সকালে শাহনাজের মা বাড়ি চলে গিয়েছে, আর মীরার মা একটা কিন্ডার গার্ডেনের শিক্ষক। মোটামুটি ভালোই বড় স্কুলটা। সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত সময় দিতে হয়। শাহনাজ আসার পর শাহনাজকে মীরার কাছে রেখে তিনি স্কুলে গিয়েছে। মীরা তখন ঘুমিয়েছিল। এখন বেলা 10টা। মীরাকে রোকেয়া বেগমের কাছে স্কুলে দিতে শাহনাজ ভার্সিটিতে যাবে। মীরাকে রোকেয়া বেগমের কাছে স্কুলে দিয়ে শাহনাজ ভার্সিটিতে যাবে। একটা ক্লাস আছে 12:30 বাজে। শাহনাজ মীরার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো নিজেই প্রশ্ন করলো, আসার কথা? মীরার মন খারাপ হয়। তার মানে আসেনি, কিন্তু ওর যে মনে হলো ও রিয়ান ভাইকে দেখেছে, ছুঁয়েছে। তাহলে কি সেসব স্বপ্ন ছিল? শরীরে এখন ব্যথা ততটা নেই। জ্বর কাল শেষ রাতে সেরে গিয়েছিল। মীরা আর কিছু বলল না, মন খারাপ করে মাথাটা নিচু করে রাখে। শাহনাজ মিটমিট করে হাসে, অতঃপর আবার কাজে মনোযোগ দিল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর শাহনাজ স্বাভাবিকভাবে নিজে থেকেই বলল, রিহান ভাইয়া তোকে হসপিটালে এনেছে কাল সন্ধ্যায়। মীরা অন্যমনস্ক ছিল। হঠাৎ কথাটা কানে প্রবেশ করলো। মস্তিষ্ক বিষয়টা বুঝতে সময় লাগলো। মীরা হঠাৎ লাফিয়ে উঠল, বিছানা ছাড়লো, মাথা চক্কর দেয়, কিন্তু সেসব পাত্তা দেয় না। উত্তেজনায় 2 লাফে শাহনাজের কাছে এসে জিজ্ঞেস করলো, এখন কোথায়? ওর শরীর? মীরার উচ্ছ্বাসিত মুখপানে তাকিয়ে শাহনাজের খারাপ লাগলো। আবেগের বয়স থেকে রিয়ান ভাইকে মীরা পছন্দ করে। বয়স বাড়ার সাথে সাথেই আবেগ, মোহ, ভালো লাগা থেকে আস্তে আস্তে সেটা হয়তো ভালোবাসায় পরিণত হচ্ছে। মীরা যদিও মুখ ফুটে আজ অব্দি শাহনাজকে কিছু বলেনি, তবে শাহনাজ মীরার কথার দরুন কিছুটা আন্দাজ করে মীরা রিহান ভাইকে ভালোবাসে। 2 পরিবারের দ্বন্দ্ব, ওর মনে সবসময় আতঙ্ক বিরাজ করে মেয়েটার। শাহনাজ বুঝতে পারে না মীরার মা কেন নিজের কষ্টটা মেয়েকে দিচ্ছে। দীর্ঘশ্বাস ছাড়ে শাহনাজ, মলিন স্বরে উত্তর দিল, না রে, আজ ভোরে রিহান ভাইয়া আবার ঢাকা চলে গিয়েছে। মীরা মনক্ষুণ্ণ হলো। কেন রিয়ান ভাই তাকে না দেখে চলে গেল? কত মাস পর এলো, কটা দিন কেন থাকলো না গ্রামে? মীরা যে ওনাকে দেখার তৃষ্ণা একটু মেটেনি। শাহনাজ সব গুছিয়ে মীরাকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো। সকালে মীরার মা সকল পেমেন্ট ফর্মালিটি পূরণ করে গিয়েছে, তাই কোনো ঝামেলা হলো না। নিচতলে এসে মীরা অনেক খুশি হলো। তার 2 মামি নিচে বসে আছে, সাথে নানি। মীরাকে দেখে সবাই উঠে এগিয়ে এলো। মীরা খুশিতে সবাইকে একবার করে জড়িয়ে ধরে।
নানির সামনে দাঁড়িয়ে ঠোঁট উল্টে মায়ের নামে নালিশ করলো। নানু তোমার মেয়ে অনেক মেরেছে, ব্যথা পুরো শরীরে। নীনা বেগম নাতনির কথা শুনে হু হু করে কান্না করে দিল, জড়িয়ে ধরে নাতনিকে আদর করলো। মেয়ের রাগ একটু বেশি, তাই বলে এভাবে মারবে মেয়েটাকে? লালচে দাগগুলো শরীরে স্পষ্ট, সাথে ফর্সা চামড়ায় বড্ড বেমানান লাগলো। আদর করে নাতনিকে সান্ত্বনা দিল, মেয়েকে বকবে জানালো। যদিও সে সবসময় তিনি মেয়েকে দেখলে কিছুই করতে পারে না, মেয়ের চোখের দিকে তাকাতে পারে না। এত অল্প বয়সে স্বামী মরে গেল, জোর করে মেয়ের মনটাই তার একটু বেশি আঘাত দিয়েছে একটা সময়। দিনের পর দিন মেয়েকে স্বামীর আদেশে আটকে রাখতে হয়েছে, কিন্তু মা হয়ে মেয়ের কষ্ট চোখে দেখতে পায়নি। মেয়ের চাওয়া ভালো লাগাকে প্রাধান্য দিয়ে বাড়ি থেকে পালাতে সাহায্য করেছিল মেয়েকে। এটার জন্য অবশ্য ওনাকে কম খেসারত দিতে হয়নি। কত বকাঝকা খেয়েছে ছেলে স্বামী সবার কাছে, শুধু ছেলে বউয়েরা সাপোর্ট করেছে, তাই তিনি অতটা ভেঙে পড়েনি। হসপিটাল থেকে বেরিয়ে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে বসলো তারা। মীরার পছন্দের কত রকম খাবার অর্ডার করে যত্ন করে মীরাকে খাইয়ে দিল। যদিও মীরা বেশি কিছু খেতে পারল না, জ্বরে মুখে খাবারের স্বাদ পেল না। গাড়ি করে এসেছে সবাই। শেখ বাড়ি পর্যন্ত মীরা আর শাহনাজকে নামিয়ে দিল। বাকিটা পথ শাহনাজ আর মীরা হেঁটে পৌঁছালো। রোকেয়া বেগম ক্লাসে ছিল। মীরাকে শাহনাজ অফিস কক্ষে বসিয়ে রোকেয়া বেগমকে বলে তারপর ভার্সিটিতে চলে গেল। রোকেয়া আজ 1 ঘন্টা আগে স্কুল থেকে বেরিয়ে এলো। আজ সকালে রান্না করেনি, শাশুড়িকে নাস্তা কিনে খাইয়ে স্কুলে চলে এসেছে। মনটা মেয়ের জন্য ছটফট করে। বাড়ি থেকে মেয়ের পছন্দের খাবার রান্না করবে, তাই আসার সময় মা মেয়ে বাজার করে বাড়ি এলো। বাড়িতে এসে দেখলো কমলা বেগম চুলায় রান্না বসিয়েছে। রোকেয়া এসব দেখে একটু রেগে গেল। কমলা বেগমের হার্টের সমস্যা আছে, আগুনের কাছে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে ডক্টর। রোকেয়া শাশুড়িকে উঠিয়ে নিজে রান্না করতে বসলো। কমলা বেগম ভাত আর ডাল রান্না করেছে, সাথে আলু সিদ্ধ দিয়েছে। রোকেয়া বেগম সকালে কিছু খায়নি, স্কুল থেকে ফিরে রান্না করে খেতে হবে, অনেক দেরি হবে, সেই জন্য উনি আগে আগে রান্না বসিয়েছে। কমলা বেগম নাতনিকে গোসল করতে সাহায্য করলো, নাতনির কাপড় ধুয়ে দিল। মীরা নিজে করতে চাইলে ধমকে ধামকি দিয়ে ঘরের ভেতর পাঠিয়ে দিল। নিজে গোসল শেষ রোকেয়া বেগমের হাতে হাতে সব গুছিয়ে নিল। রোকেয়া বেগম সব গুছিয়ে নিজে গোসল করতে গেল। মনে মনে শাশুড়ির প্রতি শ্রদ্ধা আরও দ্বিগুণ হলো। কতটা ভালোবাসে মানুষটা 2 মা মেয়েকে, সেটা ভেবে চোখ ভিজে ওঠে। বিকেলে দুটো নাগাদ খাবার খেলো সবাই। খাবার শেষে মীরা ওষুধ খেয়ে দাদির রুমে এসে ঘুমিয়ে পড়ল। রোকেয়া রাতের জন্য মেয়ের পছন্দ মতো বিরিয়ানি রান্না করতে ব্যস্ত হলো। মীরা মাগরিবের আজানের সময় ঘুম থেকে উঠল, কেউ ডাকেনি, ইচ্ছে মতো ঘুমিয়েছে। রুম থেকে বেরিয়ে গিয়ে মায়ের রুমে একবার উকি দিল। দাদি আর মা একসাথে নামাজ পড়ছে। মুগ্ধ হলো মীরা। কিছু সময় তাকিয়ে থেকে চট করে ঘরের ওয়াশরুমে গিয়ে অজু করে এলো। দাদির পাশে দাঁড়িয়ে নিজেও নামাজ পড়ল। রোকেয়া মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। বড্ড সরল তার মেয়েটা, মনটা একদম নরম। মেয়েটা অভিমান ব্যতীত আর কিচ্ছু করে না কখনো। রাগ কি জিনিস হয়তো জানি না। এই যে মাতাকে এত মারলো, মায়ের সাথে একটু রাগ করলো না, কিংবা ক্রুদ্ধ নয়নে তাকালো পর্যন্ত না। কথাবার্তা সব ঠিক আছে, শুধু একটু অভিমান যে করেছে রোকেয়া বুঝতে পারে। এশার নামাজের আগে খাবার খেয়ে নিল সবাই। রোকেয়া মেয়ের জন্য একটা প্লেটে 1 প্লেট বিরিয়ানি ঢেকে শাশুড়ির রুমে রেখে এলো। মেয়ে আজ দিনে ঘুমিয়েছে, রাতে যে জেগে থাকবে তা তিনি নিশ্চিত। কমলা বেগম নামাজ পড়ে আর বসে থাকতে পারল না। কাল সারা রাত নাতনির চিন্তায় ঘুম হয়নি। ঘুম না হলে প্রেশার বেড়ে যায়, তাই একটা ঘুমের ওষুধ খেয়ে নিল আজ। মীরা একটা চার্জার লাইট জাগিয়ে পড়তে বসলো। কিছুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মীরা টেস্টে ভালো রেজাল্ট করেছে, এখন ভালোই ফাইনালে একটা ভালো রেজাল্ট করতে পারলেই হয়। কিন্তু পড়তে ইচ্ছে করছে না, মনটা বড্ড অস্থির করছে। রিহান নামক সুদর্শন পুরুষটাকে এক পলক দেখার জন্য মনটা কেমন উতলা হচ্ছে। আনমনে বই খাতা ঘাঁটতে ঘাঁটতে কখন যে রাত 11টা বেজে গেল বুঝতে পারল না। দাদির ঘন ঘন নিঃশ্বাসের শব্দে মীরা বুঝতে পারে দাদি গভীর ঘুমে।
এই ঘুম আর রাতের ভাঙ্গার নয়। মন চাইলো একটা ঘুমের ওষুধ খেয়ে দাদির মতো নাক ডেকে ঘুমিয়ে থাকতে। জানালার পর্দা দেওয়া। মীরা কপাটি লাগাতে গেল। একটা কপাট লাগিয়ে আরেকটায় হাত রাখতেই মানুষের ফিসফিস আওয়াজ পেল। ভয় ধরল মনে। একটু উকি দিয়ে দেখলো রাস্তা বরাবর আপচে আলোয় দুজন মানুষও জিপ গাড়িটা স্পষ্ট নয়। মীরা থমকে গেল। অস্পষ্ট স্বরে বলে উঠল, রিহান ভাইয়ের জিপ গাড়ি। কাজল ভাইয়া আর ইফাত ভাইয়া, উনি কোথায়? ঠিক তখনই মীরার হাতের উপর একটা শক্ত হাতের স্পর্শ পেল। এক ঝটকায় দূরে সরে আসতেই এক লাফে পলিস্টার তাগড়া পুরুষ রিয়ান ভাই জানালা টপকে কক্ষে প্রবেশ করলো। মীরা চমকে উঠল। নিজের অজান্তেই এক হাতে নিজের মুখ চেপে ধরে। রিয়ান ঝড়ের বেগে এগিয়ে এসে মীরার দেহটা নিজের বুকে আগলে ধরল। মীরা ফুপিয়ে উঠল। রিয়ান ভরকে গেল। পাশের রুমে রোকেয়া বেগম। শুনলে কেলেঙ্কারি শেষ থাকবে না। রিহান মীরাকে শান্ত হতে বলল, কিন্তু মীরা শুনল না। রিহান কি করবে এই মুহূর্তে? এই মেয়ের কান্না কি করে বন্ধ করবে? কোনো উপায়ন্তর খুঁজে পেল না। চট করে শুধু মনে হলো মুখটা কোনো পদ্ধতিতে বন্ধ করা যায়। আর সেটাই করলো। মীরা শুধু চুপ করে সিচুয়েশন বোঝার চেষ্টা করলো। চোখগুলো বড় বড় করে চার্জার লাইটের অল্প আলোর মাঝে রিহানের গালের খোঁচা দাড়ি ব্যতীত আর কিচ্ছু চোখে পড়ল না। মীরা স্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অনুভূতি হলো না কোনো রকম, শুধু বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। কি হলো একটু আগে? রিহান ভাই কি করলো? এটা কিস না, লিপ কিস। শাহনাজ আপারে ফোনে দেখেছে সে। একদিন একটা ইংলিশ মুভিতে এমন করে নায়ক তার নায়িকাকে চুমু খেয়েছিল। কিন্তু নায়ক নায়িকা তো দীর্ঘ সময় একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে চুম্বনে আবদ্ধ ছিল। কিন্তু রিয়ান ভাই 5 সেকেন্ড নাকি আরও একটু বেশি সময় ছিল। মীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জা, ভয় নাকি অস্বস্তি মাথা তুলে তাকাতে পারে না। রিয়ান নিজেও চুপ করে দাঁড়িয়ে আছে। গায়ে তার শ্যাওলা রঙের জ্যাকেট, তার নিচে সবুজ রঙের গেঞ্জি। মাথা ভর্তি ঘন চুল, নাক খাড়া, ছোট ছোট চোখ, মোটা ভুরু জোড়া, সেগুলো আড়াআড়িভাবে কুঁচকে রেখেছে। তাকিয়ে আছে মীরার দিকে। মেয়েটা কি রেগে গেল? রিহান মতিগতি বোঝার চেষ্টা করলো, তবে মন বলল মেয়েটা শকড, কোনো অনুভূতি নেই। নয়তো এত সময় চুপ থাকার মেয়ে তো সামনে দাঁড়ানো কিশোরী নয়। রিহান কিছু বলবেই হুট করে নজর পড়ল টেবিলের উপর রাখা প্লেটে ঢেকে রাখে কি আছে বুঝতে অক্ষম। মীরার দিকে একবার তাকিয়ে ভাবলো, এই মেয়ে কি খাবার খায়নি? রিহান গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, খাবার খেয়েছিস? মীরা মাথা নিচু রেখে শুধু ঘাড় নাড়ে, যার অর্থ খেয়েছে। রিহান ভুরু কুঁচকে নেয়। মীরা চট করে মাথা উঁচু করে রিহানের দিকে তাকিয়ে বলে উঠল, আম্মা বিরিয়ানি রেঁধেছে। রিহান ভাই, আপনি বসুন না। রিহান ফোঁস করে শ্বাস ছাড়ে। কি অদ্ভুত মেয়ে! একটু আগে না লজ্জায় মাথা তুলতে পারছিল না, আর এখন? রিহান বসলো না। মীরা গিয়ে বিরিয়ানির প্লেট নিয়ে এসে রিহানের সামনে দাঁড়ালো। রিহান ওকে সম্পূর্ণ অগ্রাহ্য করে জিজ্ঞেস করলো, মেডিসিন নিয়েছিস? হ্যাঁ, আম্মা খাবারের পর খাইয়ে দিয়েছে। মীরা জানালো রিহান পুরো ঘরে চোখ বুলিয়ে নেয়। টেবিলের উপর বই খুলে রাখা আছে, সেটা দেখে নিশ্চিত হলো মীরা তবে পড়তে বসেছিল। রিহান সেদিক থেকে দৃষ্টি সরিয়ে মীরার দিকে তাকিয়ে বলল, আর পড়তে হবে না, ঘুমিয়ে পড়। মীরার মন খারাপ হয়। রিহানের মুখ দেখে বুঝলো মানুষটা ক্লান্ত। হঠাৎ মনে হলো মানুষটা সকালে ঢাকা চলে গিয়েছিল, তবে এলো কখন? এখন? যদি এমনটা হয় তবে যে অনেকটা পথ জার্নি করে এসেছে, নিশ্চয়ই কিছু খায়নিও। মীরার মন খারাপ হয়। মন খারাপ করে জিজ্ঞেস করে, আপনি বিরিয়ানি খাবেন না রিহান ভাই? আমি বলেছি খাবো। রিহান ভুরু কুঁচকে জানতে চাইল। মীরা থতমত খেলো। এভাবে বলার কি আছে? ও তো নিজে থেকে জিজ্ঞেস করেছে। এত প্যাঁচানোর কি আছে ভেবে পেল না। কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে রিহান উল্টো ঘুরিয়ে জানালার কাছে চলে গেল। তারপর জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে গেল। অবশ্য যাওয়ার আগে বলে গিয়েছে মীরা যেন দ্রুত ঘুমিয়ে পড়ে। মীরা মন খারাপ করে বিরিয়ানির প্লেট নিয়ে খাওয়ার ঘরে ফ্রিজে রেখে এলো। একটু অভিমান জমা হলো। কথা বলবে না আর পুরুষটার সাথে কিভাবে চলে গেল এমন করে? একটু তো খেতে পারতো।
আর যাবে না মানুষটার সামনে, কথা বলবে না। জানালা বন্ধ করতে গিয়ে নজর পড়ে রিয়ান ভাইয়ের জিপ গাড়ি তখনও দাঁড়িয়ে আছে। দুজন গাড়িতে পেছনের সিটে বসা। মীরা বুঝতে পারে পেছনে দুজন ইফাদার কাজল ভাই, আর গাড়ির সাথে দাঁড়িয়ে আছে রিহান ভাই। হাতে কিছু মিটমিট করে জ্বলছে। মীরার মস্তিষ্ক চট করে বুঝে গেল সিগারেট খাচ্ছে রিহান ভাই। কিন্তু কেন খাই এইসব? কিসের অভাব? টাকা পয়সা, ধন সম্পদ, নিজের সুন্দর একটা পরিবার, মাথার উপর এখন গার্ডিয়ান হিসেবে দাদা, বাবা, চাচা রয়েছে। কিসের এত টেনশন ওনার? তবে কি রিয়ান ভাই শখ করে সিগারেট খায়? দুঃখে নয়। সিগারেটের মিটমিট আগুন এদিক ওদিক ঘুরতে দেখে মীরা ঝটপট জানালা বন্ধ করে সরে আসে। বিছানায় শুয়ে কাঁথা গায়ে টেনে নিল। চোখের কিনারে জমে থাকা জল মুছে নিয়ে বিড়বিড় করে বলল, আমি কি আসতে বলেছি আপনাকে, নাকি আমি আপনার সামনে গিয়েছি? আপনি এসেছেন কেন? আর আসবেন না। আমিও যাব না। পাষাণ পুরুষ, একটু মায়া নেই মনে। মীরা দুদিন কলেজে যায়নি, আজ যাবে। সাথে যাবে রোকেয়া বেগম। মেয়ের ফাইনাল এক্সাম শুরু হতে বেশি সময় নেই, হয়তো কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হবে। লেখাপড়া নিয়ে সচেতন বেশি রোকেয়া। মেয়ে লেখাপড়া করবে, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে, এমনটাই চাই রোকেয়া বেগম। রোকেয়া মেয়েকে কলেজে দিয়ে তারপর নিজেই স্কুলে গেল। অনেকটা উল্টো ফিরে আসতে হলো, তাতেও কোনো সমস্যা নেই। মেয়ের জন্য সব করতে পারবে। মীরা কলেজে যাওয়ার সময় অটো রিকশা থেকে চারপাশে নজর ঘুরিয়ে চুপি চুপি খুঁজল রিহান ভাইকে, কিন্তু কোথাও দেখতে পেল না। সেদিন রাতের পর আর দেখা যায়নি পুরুষটাকে। তবে কি চলে গিয়েছে আবার? কিন্তু শাহনাজ আপা যে বলল যায়নি। ক্লাসে একটুও মনটা বসলো না মীরার। সারাক্ষণ মনের মধ্যে রিহান ভাইকে নিয়ে মাতামাতি হলো। একটা ক্লাসে অবশ্য অমনোযোগী ছিল, সেজন্য 10 মিনিট কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এতে মীরার কোনো হেলদোল হলো না। এভাবে ক্লাস করলো। কলেজ ছুটির পর মীরা গেট দিয়ে বেরিয়ে দেখলো রোকেয়া বেগম দাঁড়িয়ে আছে গেটের বাহিরে। দূরে কাজল ভাই দাঁড়িয়ে আছে। আজ কোথাও জিপ গাড়ি নেই। তবে কি সত্যি রিয়ান ভাই ঢাকা চলে গেল? রোকেয়া মেয়েকে নিয়ে ফুচকার দোকানে গেল। মা মেয়ে দুজনে মিলে ফুচকা খেলো। অতপর অটো রিকশা করে বাড়ি ফিরল। কমলা বেগম আর রোকেয়া দুই বউ শাশুড়ি মিলে বাড়ির পেছনের দিকে অনেক জায়গায় অনেক রকম সবজি গাছ লাগিয়ে রেখেছে। তাতে করে সবজিটা বেশি কিনতে হয় না তাদের। বিশাল বড় এই বাড়িতে খালি জায়গাগুলো কিছু না কিছু সবজি, ফল, প্রয়োজনীয় গাছ লাগিয়ে ভরপুর করেছে। এই যে এখন শরৎকালীন অনেক রকম সবজি গাছ লাগিয়েছে এখানে। কমলা বেগম সেগুলোর ঘাস পরিষ্কার করছে, সাথে মীরা নিজের দাদিকে সাহায্য করছে, গাছে পানি দিচ্ছে। আসরের আজান পড়েছে, অনেকটা সময় হলো। মীরা নামাজ পড়ে তবেই এসেছে। কমলা বেগম হাতের কাজটা শেষ করে মীরাকে বলে বাড়ির উঠোনের দিকে গেল। অজু করে নামাজ পড়তে গেল। মীরা বালতি থেকে পানি নিয়ে মগ দিয়ে গাছে দিচ্ছে। মনটা বড্ড খারাপ। আজ 5 দিন ধরে রিহান ভাইয়ের কোনো দেখা নেই। আজ বৃহস্পতিবার, কাল কলেজ বন্ধ। মনে মনে অভিমান জমে আছে সেই রাতের পর থেকে। কেন কোনো পুরুষের অধর ছোঁয়া মেয়েটার মন কেমন উথাল পাথাল হয়ে আছে। এটা কেমন স্পর্শ ছিল ভেবে পায় না মেয়েটা। কেন এমন করেছিল রিহান ভাই? যদি ভালোবেসে কিছু করে থাকে তবে কেন এই কয়দিন একবারও এলো না? এবার যদি আসে মীরা কিছুতেই ওই লোকের সাথে কথা বলবে না, যাবেই না সামনে। তখন ভালো হবে। তখন কি ওর মতো রিয়ান ভাইও ছটফট করবে, অস্থির হয়ে ছুটে আসবে? পরক্ষণে ভাবে রিয়ান ভাই কেন অস্থির হবে? সে কি মীরাকে ভালোবাসে? মোটেও না। এই পাষাণ পুরুষ মীরাকে কিচ্ছুতেই ভালোবাসতে পারে না। হয়তো দুই পরিবারের মাঝে মীমাংসা করার জন্য হঠাৎ দেখা করে তার সাথে। মীরা, হঠাৎ শাহনাজের কণ্ঠ শুনে মীরা কিছুটা চমকে ওঠে, তবে নিজেকে ধাতস্থ করে হাতের মগ ফেলে এগিয়ে এলো শাহনাজের কাছে। শাহনাজ কেমন চারিদিকে চোরের মতো উকিঝুঁকি মারছে। মীরার সেসব ধ্যান নেই। সে 2 লাফে এগিয়ে এসে শাহনাজের সামনে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, শাহনাজ আপা, তুমি এসেছো ভালো হয়েছে। মা বলেছি চাচিকে ডাকার জন্য। শাহনাজ হাসার চেষ্টা করে। মীরা ভুরু কুঁচকে নেয়। এভাবে তাকে কেন আপা? এমন করছে কেন? মীরা জিজ্ঞেস করলো। আপা তুমি অসুস্থ?
আরে না শোন, তোকে রিহান ভাইয়া যেতে বলেছে, আমাদের বাড়ির পেছনে পুকুর পাড়ে অপেক্ষা করছে উনি। শাহনাজের কথায় মীরা চুপ করে গেল, মুখ গম্ভীর করে নিল। একটা মন বলো মানুষটাকে এক পলক দেখার জন্য, তো আরেক মন বলছি না, অভিমান করেছিস তুই, যেতে পারবি না। মীরা ফিরে গেল বালতির কাছে, মগ হাতে নিয়ে মরিচ গাছে পানি দেয়। শাহনাজ বুঝতে পারে মীরা যাবে না, কিন্তু রিহান ভাই যা মানুষ, মেরেই ফেলবে মীরা যদি আজ না যায়। শাহনাজ এগিয়ে এলো মীরার পেছনে দাঁড়িয়ে, কিছু বলার জন্য উদ্যত হতে মীরা বলে উঠল, আমি যাব না আপা, তুমি বাড়ি যাও। ওনার সাথে যখন তখন দেখা করার মতো কোনো সম্পর্ক আমাদের মাঝে নেই, ওনাকে বলে দিও। মীরা কি বলেছে? এ নিয়ে রিহান 3 বার এই একই প্রশ্ন শাহনাজ কি করলো। শাহনাজ বলতে চাইছে না। মানুষটা যার আগে মীরা যা বলেছে সে কথা জানতে পারলে নির্ঘাত মীরাকে মাথার উপর তুলে আছাড় দিবে। শাহনাজ তখন থেকে ভেবে যাচ্ছে কোনো একটা মিথ্যা কথা বলার, কিন্তু রিয়ান ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যা যেন গলা দিয়ে বের হতে চাইছে না, কিংবা সাহস হচ্ছে না। এদিকে সত্য বলে মীরার রক্ষে নেই। রিহান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শাহনাজের দিকে। কাজল ইফাতও সাথে আছে। রিয়ান যে নিজেকে উপরে শান্ত দেখালো, ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছে, সেটা ভালোই বুঝতে পারছে সবাই। রিয়ান আবার গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, শাহনাজ বলো, মীরা কি বলেছে? কেন আসেনি? শাহনাজ ধীর বুঝতে পারে কোনোভাবেই যে রিহান ভাই মীরার উত্তর না জানা পর্যন্ত তাকে ছাড়বে না, তাই বাধ্য হয়ে বলল, বলেছে আপনার সাথে যখন তখন দেখা করার মতো কোনো সম্পর্ক আপনাদের মাঝে নেই। রিহান ঘাড় বাঁকালো কিঞ্চিত। কথাটা বুঝতে তার সেকেন্ডের মতো সময় লাগলো। তাকে ইগনোর করছে পুচকে মেয়ে, এর পরিণাম কি হতে পারে ধারণা আছে এই মেয়ের? এত বড় দুঃসাহস কাকে দেখায়? রিহান শেখকে, যার কথাই অনেক উচ্চ পদের লোকজন উঠে বসে তাকে হাত মুঠোবন্দি করে রাগে। তবে কতদিন থাকবে এভাবে লুকিয়ে? রিহান দেখে নিবে, অপেক্ষা করবে। রিহানকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কাজল ইফাত দুজনে এগিয়ে এলো, আমতা আমতা করে বলে, ছোট মানুষ বাদ দে। দরদ দেখাস না, আমার ব্যাপার তো, আমাকে বুঝতে দে। রিয়ান গম্ভীর স্বরে বলে, অতঃপর হনহনিয়ে চলে গেল জিপ গাড়ির দিকে। অল্প স্বল্প অন্ধকার। ইফাত দৌড়ে রিহানের পিছনে গেল। সন্ধ্যা হয়েছে অনেক আগে, অন্ধকার চারিদিকে। আপচা আপচা দেখা যাচ্ছে মানুষজন। শাহনাজ তাকিয়েছিল রিহানের যাওয়ার পথে। কাজলের কাছের শব্দে হঠাৎ চমকে উঠল, মুহূর্তে চোখে মুখে ফুটে উঠল লজ্জা। অন্ধকারে নজরে আসে না কাজলের। 2 কদম এগিয়ে এসে শাহনাজের পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে উঠল, সন্ধ্যা হয়েছে, বাড়ির ভেতরে যাও। শাহনাজ ঘাড় নাড়ে। পুরুষটাকে দেখলে তার মন কেমন করে, বুকের ভিতর ধুকপুক ধুকপুক করে। সামনে দেখলে লজ্জা করে, আবার ভালো লাগে, কিন্তু সরাসরি তাকানোর সাহস পায় না। তাই তো লুকিয়ে দেখা হয় মাঝে মাঝে দূর থেকে। শাহনাজ গুটি গুটি পায়ে বাড়ির দিকে চলে গেল। কাজল পেছনে দাঁড়িয়ে দেখল। শাহনাজ দৃষ্টির সীমানার বাইরে যেতেই কাজল দ্রুত পায়ে রাস্তায় গেল। রিয়ান ড্রাইভিং সিটে বসে আছে, হাতে তার সিগারেট জ্বলছে। ছেলেটার ছোটবেলা থেকেই এত রাগ। কাজল হচ্ছে রিহানের মামাতো ভাই, ইফাত হচ্ছে রিহানের কাকাতো ভাই। 3 জন প্রায় সমবয়সী। সেই ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে 3 জন। রিহানকে তখন থেকেই দেখে আসছে। গম্ভীর আর রাগ যেন পশমের গোড়ায় গড়ায়। কাজল এসে রিহানের পাশে বসলো, আজ আর পেছনে বসলো না। কাজল আসতে রিহান হাতের সিগারেটটা শেষ টান দিয়ে দূরে ফেলে গাড়ি স্টার্ট করলো। কিছুটা পথ গিয়ে রিহান হঠাৎ করেই বলে উঠল, এভাবে কতদিন চলবে? বিয়ের বয়স হচ্ছে, বিয়ে করে নে। কাজল চমকে উঠল। ইফাত কিছু বুঝতে পারে না কাকে বলছে রিহান, তবে পরবর্তী কথা শোনার জন্য আগ্রহী হলো। কাজল আমতা আমতা করে বলে, ও তেমন কিছু না, বিয়ে করব কব। তো করে নে, কোনটার অভাব? ওর জন্য বিয়ে দেখছে, গ্রামের মেয়ে, বুঝছিস তো। কাজল ভাবনায় বিভোর হলো। রিহানের কথার ইঙ্গিত বুঝতে পারে সে। সত্যি কথা, সে না হয় শহরে থাকে, হঠাৎ হঠাৎ গ্রামে আসে। যদিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ব্যাপারটায় গুরুত্ব দিয়েছে, কিন্তু গ্রামের মেয়েদের তো আর বেশি দিন বাবার ঘরে থাকার সৌভাগ্য হয় না। ব্যাপারটা ভাববার বিষয়। সে তো রাজনীতি কোনোদিন করবে না, এসব বুঝেও না। বাবা মেয়ের হলো, তার এসবে আগ্রহ নেই। সে নিজেদের ফ্যাক্টরিতে জয়েন করবে। এটার জন্য তো বাবার সাথে যত মনোমালিন্য। মীরা রাতে দাদির রুমে ঘুমাবে আজ,
মীরার মনটা বড্ড ছটফট করছে। শাহনাজ আপা বলেছিল তার বলা কথাটা রিয়ান ভাইকে। আচ্ছা, যদি বলেও থাকে, তবে কথাগুলো শোনার পর রিয়ান ভাইয়ের রিয়াকশন কেমন ছিল? পোস্টটা কি খুব বেশি রেগে গেছে, নাকি হেসেছে মীরার এরূপ কথা শুনে? কত কত প্রশ্ন মনে। মীরা জানে না রিয়ান ভাই কোথায় আছে বর্তমানে, ঢাকা নাকি গ্রামে। বেশি ভাবলো ঢাকা, কারণ গতকাল শাহনাজ আপা যদি কথাখানি ওনার নিকট বলেই থাকে, তবে এলো না কেন কাল, বা আজও তো এলো না। মীরার মনটা খারাপ হয়। সত্যি রিয়ান ভাই তাকে একটুও ভালোবাসে না। ভালোবাসলে অবশ্যই আসতো, দেখা করতে চাইতো, বুঝতে পারতো মীরার মন অভিমান করেছে। আসেনি মানে মানুষটা কিছু টের পায়নি। রোকেয়ার ডাকে মীরা খাবারের ঘরে গেল। কমলা বেগম ছেলের বউয়ের সাথে খাবার ঘরে আছে। মীরা যেতেই দাদির পাশে নিচে ফ্লোরে বসে। রোকেয়া ভাত বাড়ে। তিনজন খাবার খেতে বসে। খাওয়ার মাঝপথে রোকেয়া বলে উঠল, আম্মা, স্কুল থেকে কাল সব বাচ্চাদের নিয়ে ঘুরতে যাচ্ছে। একটা বাস যাবে, সারাদিন ঘুরবে, বিকেলে ফিরে আসবে। আগে কইলা না? তা যাই কই, মীরারে সাথে নিবা? কমলা বেগম জিজ্ঞেস করলেন। রোকেয়া পানি খায়। শাশুড়িকে বলে, যাওয়ার আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না, হঠাৎ সব হয়েছে। আমি যাব না ভাবছিলাম মীরার পরীক্ষা কিছুদিন পর, কিন্তু এতগুলো বাচ্চার দায়িত্ব, সব টিচার যেতে হবে। মীরাকে সাথে নিল, ওর কলেজ একদিন বন্ধ হবে। এমনিতেই অনেক দিন বন্ধ করেছে, সামনে পরীক্ষা, এখন কোথাও যাওয়ার প্রয়োজন নেই। পরীক্ষা শেষ হলে আমরা তিনজন কোথাও থেকে ঘুরে আসব। মীরা মায়ের কথা মন দিয়ে শুনে কিচ্ছু বলে না। রোকেয়া বেগম ছেলে বউয়ের মতামতের উপর কখনো দ্বিমত পোষণ করার সুযোগ পায় না বলে ভুল হবে। রোকেয়া সবসময় এমনভাবে ডিসিশন নেয় যে ওনার ভুল মনে হয় না, ভালো মনে হয়। আর সঠিক সিদ্ধান্তই নেয় রোকেয়া বেগম। এতে করে ওনার আর বেশি কিছু ভাবতে হয় না। নিজে বলে, দেখো তোমার যা ভালো মনে হয়। রোকেয়া মাথা নাড়ে। খাবার শেষ করে মীরা মায়ের সাথে সব গুছিয়ে রাখলো। যেহেতু সকালে উঠে রান্না করতে হয়, তাই মাকে তরকারি কাটতে সাহায্য করলো। রোকেয়া বেসিনে এঁটো থালাবাটি সব মেজে নেয়। কাজ শেষে মীরা দাদির রুমে এলো। রোকেয়া নিজের রুমে গিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। মীরা রুমে এসে দেখলো দাদি ঘুমিয়ে পড়েছে। ওনার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঘুমের ওষুধ খান প্রায়। দিনে যা বাড়ির মধ্যে শাকসবজি আর গাছগাছালি সেবা যত্ন করেন, রাত হলে একটু না ঘুমালে প্রেশার বাড়ে। মীরা লাইট অফ করে আসে। জানালার পর্দা দেওয়া। মীরা সেগুলো সরিয়ে রাস্তায় তাকালো। না, কিছু দেখা যাচ্ছে না। তাই জানালা বন্ধ করে গিয়ে শুয়ে পড়লো। মীরা যেতে রিহান রাস্তায় থাকা ঘরের আড়ালে রাখা গাড়িটা স্টার্ট করে। কাজল ইফাত অবাক হয়, তবে কিছু বলার সাহস পায় না। এভাবে দেখার কি আছে সেটাও বুঝে না। সরাসরি কথা বলেই তো হয়। রোকেয়া ভোর 5টায় উঠে নামাজ পড়ে রান্না চাপিয়েছে। সূর্যের আলো ফুটতে ফুটতে রান্না শেষ হয়ে গেল তার। মীরা নামাজ পড়ে বই নিয়ে বসে আছে। রোকেয়া রান্না করে সব গুছিয়ে রেডি হয়ে খাবার বেড়ে শাশুড়ি আর মেয়েকে ডাকলো। তিনজন একসাথে খাবার খেলো। রোকেয়া চলে গেল 7টা বাজতে বাজতে। মীরাও রুমে গিয়ে শুয়ে রইল কিছু সময়। খাবার খেয়ে শরীরটা ক্লান্ত লাগছে। কিছু সময় শুয়ে থেকে কলেজের জন্য তৈরি হলো। কমলা বেগম উঠোনে কাজ করছিল। নাতনি রেডি হয়ে আসতেই গেটে তালা লাগিয়ে নাতনিকে মোড় পর্যন্ত এগিয়ে দিল। সেখান থেকে মীরা অটো রিক্সা করে কলেজের উদ্দেশ্যে চলে এলো। কিছুটা পথ আসার পর অটো রিক্সা থেমে গেল। মীরা ড্রাইভারকে জিজ্ঞেস করলো, কি হয়েছে কাকা, আপনি গাড়ি কেন থামালেন? সামনে রিহান শেখ মা। মীরা চমকে উঠল। আজ বুঝি আর রক্ষী নেই। এখন কি হবে? মানুষটা নিশ্চয়ই রেগে আছেন। মীরা নিশ্চিত তাকে সামনে পেলে তার নরম তুলতুলে গালটাকে থাপ্পড় মেরে তক্তা বানিয়ে দিবে। মীরা হতভম্ব ভাব কাটিয়ে মাথা উঁচু করে গাড়ির ভেতর থেকে উকি মারল। তৎক্ষণাৎ নজর পড়ল সামনে জিপ গাড়িতে বসে আছে রিহান শেখ। চোখে কালো সানগ্লাস, গাল ভর্তি চাপ দাড়ি, তার মাঝে সিগারেটে পোড়া অধর, মাথা ভর্তি ঘন কালো চুল, গায়ে ব্ল্যাক জ্যাকেট, তার নিচে হোয়াইট গেঞ্জি। উফ, এত সুন্দর কেন পুরুষটা? মীরা বারবার এই পুরুষের দিকে তাকিয়ে সব ভুলে বসে। সেটা কি এই পুরুষ বুঝতে পারে? মীরার মনে ভয় ভুলে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হঠাৎ হাটের টান পড়তেই মীরার ঘোর কাটে।
নিজের হাত রিয়ান ভাইয়ের হাতের ভাঁজে বুঝতে সক্ষম হয়ে চমকে গেল। ভয়ে গলা শুকিয়ে আসে। পুরুষটা স্বাভাবিক, শান্ত, কিন্তু সত্যি কি মানুষটা শান্ত, নাকি আকাশ যেমন ঝড় আসার আগে থম মেরে থাকে তেমন কি? মীরার তাই মনে হলো এ যেন ঝড় আসার পূর্ব আভাস। আমি কলেজ যাব, লেট হচ্ছে আমার। সেদিন আমায় রিহান ভাই। মীরা রিহানের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু রিহান সে কি ছাড়ার পাত্র? হুম। রিহান শান্ত কণ্ঠে বলে উঠল, দেব না। কি করবি তুই? আম্মা জানলে আমায় মারবে। রিহান মীরার কথা শুনে ওর দিকে ফিরে তাকালো। আগে নাই কণ্ঠে বলল, তোর মা জানলে তো মারবে। আমার কলেজে লেট হচ্ছে রিহান ভাই, ছাড়ুন, যেতে দিন আমায়। রিয়ান ফের হাঁটা ধরে। গাড়ির কাছে আসতেই আবার অভিমানী কণ্ঠেই বলল। রিয়ান এবার চাপা কঠিন স্বরে বলে, দেব না। কি করবি তুই? তোর কলিজা কত বড় আজ আমি দেখব। রিহান শেখকে ইগনোর করিস, আমার কথা শুনিস না, খবর পাঠানোর পরেও এলি না। বলতে বলতে গাড়িতে বসা মীরাও ধস্তাধস্তি করেও কোনো রকম সুবিধা করতে পারে না। মীরা ভালোই বুঝতে পারছে রিহান এত সহজে মানবে না, তাকে এত সহজে ছাড়বে না। তার কোনো কথা বলার সাহস পায় না। তার চেয়ে বড় কথা, মীরা মুখে মুখে যতই এটা সেটা বলুক, কিন্তু সত্যি তো এটাই, রিহান ভাইকে ও জমের মতো ভয় পায়। মাঝে মধ্যে ভেবে পায় না এমন একটা মানুষ কি করে ওর মতো এমন নরম মনের মানুষ ভালোবাসতে পারে, মন দিতে পারে। কাজল ইফাত গাড়ি থেকে নেমেছে সেই কখন। রিহান গাড়ি স্টার্ট করার আগে দুজনকে উদ্দেশ্য করে বলে, কোনো সমস্যা হলে জানাবি আমায়, বাগান বাড়িতে থাকবো আমি। অতঃপর রিয়ান গাড়ি স্টার্ট করে। এক হাতে ড্রাইভিং করে অন্য হাতে মীরার দুহাত নিজের মুঠোয় পড়ে রাখে। মীরা ফ্যাল করে তাকিয়ে থাকে পাশে বসা পুরুষটার মুখের বা সাইডে। রিয়ান ভাই তাকে নিয়ে বাগান বাড়ি কেন যাচ্ছে? ওটা তো গ্রামের একদম শেষ প্রান্তে, আর ওই দিকটা বেশ নিরিবিলি জায়গা, মানুষজনের আনাগোনা নেই বলেই চলে। মীরা একবার সেখানে গিয়েছিল, তখন মীরা 7-এ পড়তো রিহান ভাইয়ের বোন তিথির সাথে। তিথি আর শাহনাজাপা একই ক্লাসে পড়ে। তখন একদিন স্কুল ফাঁকি দিয়ে তিনজনই ওখানে ছিল সারাদিন। তারপর স্কুল ছুটি হওয়ার আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, যাতে কেউ বুঝতে না পারে। মীরা এসব ভাবতে ভাবতেই কখন যে অন্যমনস্ক হয়ে পড়েছি বুঝতে পারেনি। তাই তো তারা যে বাড়িতে চলে আসছে সেদিকেও খেয়াল নেই। গাড়ি হঠাৎ ঝাঁকুনিতে থামতেই মীরার সামনের দিকে ঝুঁকে পড়ে। রিয়ান ফোন হাতে কাউকে কল করে, কিছু বলল। মীরা সেদিকে নজর নেই, ওর নজর তো বাড়িটার উপর। গেটের উপর দিয়ে যে একটুখানি একতলা বাড়িটা দেখা যায়, সেটাই যে কারোর নজর কাড়ে। রিয়ান এর মধ্যে গাড়ি থেকে নেমে এসে মীরাকে নামতে সাহায্য করে। মীরা গাড়ি থেকে নেমে দাঁড়ালো। রিহান চশমাটা খুলতেই মীরার বুকের ভেতর ধক করে উঠল। রিয়ান ভাই রাতে ঘুমায় না নাকি শরীর ভালো না মানুষটার? এমন কেন দেখাচ্ছে? মীরা কিছু জিজ্ঞেস করবে তার আগেই একজন পুরুষ এলো। বয়সটা হয়তো 50-এর ঘর ছাড়িয়েছে। মীরা ওনাকে চেনে, এই বাগান বাড়ির কেয়ারটেকার, নাম মজিবুর। উনি দেখাশোনা করে এই বাড়ির। রিহান মফিজুরের হাতে গাড়ির চাবি দিয়ে বলে, বাড়ির ভেতর রাখুন গাড়িটা, বিকেলে চলে যাব। খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করুম আব্বা। মজিবুর মিয়া জিজ্ঞেস করে। রিয়ান নম্রতা সহকারে নাকচ করে দেয়। না চাচা, যা আছে আমি কিছু একটা ম্যানেজ করে নেব। মজিবুর ঘাড় নাড়ে, যার অর্থ এটা হয় না তিনি কিছু করতে চান। রমজান শেখ রাকি মানুষ, বড় নাতি এসেছিল আর তার আদর আপ্যায়ন হয়নি, জানলে 2-4টে কথা শুনিয়েই ছাড়বে। তাছাড়া তিনি নিজেও চান না রিয়ান খালি মুখে এ বাড়ি থেকে ফিরে যায়, যেখানে ওনার পরিবার চলে এই পরিবারের সহায়তায়। তিনি বলল, এটা হয় না আব্বা, কিছু একটা আমি সখীর মায়েরে দিয়া কইরে আনি। বড় সাহেব জানবার পারলে ও আমার লগে ঝামেলা করব, আমি কিছু ব্যবস্থা করি। রিয়ান বুঝতে পারে দাদাজানের কথাটা যে এমনিতেই বলেছে মজিবুর। তারপরও মজিবুরকে সতর্ক করে বলে, দাদাজান জানবে না, আপনি বলার প্রয়োজন নেই, আমি এখানে এসেছি। কথা বাড়ে না রিহান আর। মীরার হাত ধরে বাড়ির ভেতর হাঁটা ধরে। বাড়িটার এক পাশে রয়েছে সুন্দর একটা পুকুর, আরেক পাশে রয়েছে বাগান আর গাড়ি রাখার জন্য জায়গা। ফুলের বাগানটা দেখলে মীরার লোভ হয়। প্রথমবার এখানে এসে সবচেয়ে বেশি নজর কেড়েছে এই ফুলের বাগানটা। কত রকম ফুলের গাছ। বাগানটা দেখলে বোঝা যায় এটাকে রোজ পরিচর্যা করা হয়।
সেজন্য এটার সৌন্দর্য একটু কমে না। যত্নে যে রত্ন মিলে এই বাগান সেটার প্রমাণ। যত্ন নিলে সব কিছুর সৌন্দর্য বৃদ্ধি পায়, তেমন আবার অন্য জিনিসের ক্ষেত্রে সেটা ফিরিয়ে দেয়। রিহান মীরাকে নিয়ে একটা রুমে গেল। যথেষ্ট সুন্দর আর পরিপাটি গোছানো একটা রুম। মীরা এই রুমটাই আগে কখনো আসেনি। পুরো রুম জুড়ে ল্যাভেন্ডার কালার পর্দা, বেডশিট, সোফার কভার, কার্পেট, দেওয়াল, সব কিছু। মীরা হাঁ করে তাকিয়ে রইল। পাশে রিহান গায়ের জ্যাকেট খুলে সোফায় রাখে। মীরা চারিদিক দেখতে দেখতে এতটাই বিপর্যয়, আশপাশে কি হচ্ছে বা কিছু সময় আগেও যে মনে ভয়টা ছিল সব ভুলে বসে আছে মেয়েটা। হঠাৎ হাতে হ্যাসকা টান পড়তেই মীরা চমকে উঠল। রিয়ান বিছানায় শুয়ে ওর হাত টেনে ধরেছে। মীরা আচমকে এমন হওয়াতে স্থান বুঝতে সক্ষম হয় না, তবে পর মুহূর্তেই মস্তিষ্ক জানান দেয় রিয়ান ভাইয়ের ঘন কালো চুলের মাথাটা তার কোলে। বুকের অস্বাভাবিক দ্রিমদ্রিম শব্দে মীরার মনে হলো হৃৎপিণ্ড বুঝি এখনই বেরিয়ে জমিনে ছিটকে পড়বে। রিয়ান ভাইয়ের উষ্ণ নিঃশ্বাস মীরার কোমর স্পর্শ করতে মীরা ঠেলে ঠুলে পুরুষটাকে সরাতে চাইল, কিন্তু সে ব্যর্থ হলো। মানুষটাকে একটু নড়াতে সক্ষম হলো না সে। সবসময় তোতা পাখি নেই মুখ চলতে থাকা মীরার কথা এলো না কণ্ঠনালী দিয়ে। যৌবনে পা দেওয়ার পর এই প্রথম কোনো পুরুষের এতটা সন্নিকটে সে। মীরার শরীর শিরশির করে, মৃদু কম্পন হয় শরীর জুড়ে। রেহান টের পায়, মাথা তোলে মীরার কোলের উপর থুতনি ঠেকায়। মীরা মাথা নিচু করে চোখ বন্ধ করে রেখেছে। মাঝে স্মৃতি কেটে দুই পাশে লম্বা চুলে বিনুনি গেঁথে রেখেছে মেয়েটা। গলায় একটা স্কার্ট, চিকন খাড়া চিকন নাক, ভুরু জোড়া চিকন, চোখগুলো বড় বড়, চোখের পাপড়ি বেশ বড়, চিকন গোলাপি আভা অধর, ঠোঁটের উপরে বাঁ দিকে একটা তিল। ব্যাস, আর কি লাগে রিহান শেখের? এতেই তো ঘায়েল সে। রিহান অল্প আওয়াজে আদেশ করে, আমার দিকে তাকা তোতা পাখি। না। তাকাতে বলেছি। মীরা পিটপিট করে চোখ খুলে তাকায় পুরুষটার দিকে, আর অমনি ধক করে উঠল বুকের বাঁ পাশটায়। রিহান মীরার মুখটা দুই হাতের আঁচলে নিয়ে নিচু করে কপালে চুমু খেল। মীরা ফের চোখ বন্ধ করে নেয়। রিহান ভাই এসব কেন করছে? তবে কি সে সবসময় রিয়ান ভাইকে নিয়ে যা ভাবে সব সত্যি? বিষয়টা খোলাটে। এর উত্তর তবে সম্পূর্ণ পরিষ্কার হবে যেদিন রিয়ান ভাই নিজ মুখে এসবের উত্তর দিবে। মীরার বন্ধ চোখের দিকে তাকিয়ে রিহান মৃদু স্বরে বলে উঠল, ভয় নেই, কিছু করব না, শুধু একটু ঘুমাবো। আজ 3 দিন ধরে ঘুমাই না আমি, এখন একটু ঘুমাতে চাই। আমরা বাড়ি কখন যাব রিহান ভাই? কিছু সময় আগে রিহানের ঘুম ভেঙেছে। উঠে হালকা ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছে। মীরা অবাক হয়েছে, তাকে পাত্তা দিল না পুরুষটা। তার মতো আজ তো একটা মানুষ যেন মানুষটার নজরে আসেনি। যার কোলে মাথা রেখে পুরো 4.5 ঘন্টা ঘুমালো, তাকেই পাত্তা দিল না। মীরার মন খারাপ হয়। একইভাবে বসে হেলান দিয়ে থেকে এখন কোমর ব্যথা করছে। যদিও সে অনেকটাই আরাম আয়েশ করে বসেছিল, তবুও একটানা অনেক সময় বসেছিল। মানুষটা যেন ঘুমে অসুবিধা না হয় খেয়াল রেখেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে। আর এখন তাকে ইগনোর করা হচ্ছে। ফোঁস করে মীরা রিহানের পেছন পেছন এসে উপরোক্ত প্রশ্নখানা করে। রিহান কিছু সময় চুপ করে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে আচমকাই বলে, বিকেলে কি খাবি তুই? চা, কফি, পাস্তা, নুডলস? পরপরই একসাথে প্রশ্ন করে। মীরা এত সময় রাগ রিহান নামক পুরুষটার শান্ত কণ্ঠে চুপসে গেল। হঠাৎ পুরুষটার এমন আচরণে চিন্তার কারণ, তাই মিনমিন করে বলল, আমি বাড়ি যাব রিহান ভাই। দাদি চিন্তা করছেন হয়তো। করবে না? করবে। বিশ্বাস হচ্ছে না? ওয়েট। রিয়ান পকেট থেকে ফোন বের করে কাউকে কল দিল। কলটা স্পিকার বাড়িয়ে মীরার সামনে ধরল। 2বার রিং হওয়ার পর কলটা রিসিভ হলো। ও প্রান্ত থেকে কাজল বলে উঠল, হ্যাঁ রিহান, শাহানাজ বলে এসেছে আজ শাহানাজ মিয়াকে নিয়ে ঘুরতে যাবে, সারাদিন ওর সাথে থাকবে। কাজলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মীরা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আর যদি শাহানাজ আপা বাড়ি চলে যায়, দাদি যদি দেখে ফেলে? কাজল হয়তো কিছুটা অবাক হয়েছে মীরার কণ্ঠ শুনে, তবে পরক্ষণেই নিজেকে সামলে পড়ল। ও আচ্ছা মীরা বেগম, শাহানাজ আমার সাথে আছে, বাড়ি যাবে না।
কাজল মীরাকে সবসময় মীরা বলে ডাকে। মীরা চিন্তিত হয় সেক্ষেত্রে তাকে কেন বেগম বলে। কাজল ভাই, তার তো এখনো বিয়ে হয়নি, তাই তো প্রতিবাদী করে বলে। আর এবারও প্রতিবারের মতোই প্রতিবাদী স্বরে বলে, আমার বিয়ে হয়নি এখনো কাজল ভাই। বিয়ে করার ইচ্ছা আছে নাকি? কাজল জিজ্ঞেস করলো। মীরা থতমত খেলো, রিহানের দিকে কোন চোখে চাইলো। মীরা কিছু বলার আগে রিহান ফোনটা নিজের দিকে নিয়ে ফোন কানে ধরে বলল, 4টা বাজে মোড়ে উপস্থিত থাকবি।